আমরা একটু শুনতে চাই এরপর আমরা একটু শুনতে চাই জনাব আবু হেনা মোস্তফা কামাল, চিফ এক্সিকিউটিভ অফিসার, ডিরেক্টর রিনিউয়েবল এনার্জি। কামাল ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। সো মঞ্চে আসলে আজকে খুব লার্নেড ব্যাংকাররা আছেন এবং ডিস্টিংক্ট গেস্ট এবং ডিয়ার পার্টিসিপেন্ট যারা আপনারা আছেন সবাইকে শুভ অপরাহ্ন। আজকের যে আজকে যে ইভেন্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই কারেন্ট সিচুয়েশনে। আমি আমার ছোটোখাটো কিছু ফুটনোট নিয়ে আসছি, বাট সেইখানে যাওয়ার আগে দুই একটা জিনিস একটু হাইলাইট করতে চাই, রিক্যাপ করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে যেটা গৌরাঙ্গ দা ফ্রেসলি বলেছিলেন যে আমাদের প্রচুর খাসল্যান্ড আছে। ইটস ট্রু, উই হ্যাভ লট অফ খাসল্যান্ডস ইন আওয়ার কান্ট্রি। অ্যাপ্রক্সিমেটলি 3.3 মিলিয়ন একর্স আইডেন্টিফাইড খাসল্যান্ড আমাদের রয়েছে, যেটাতে আমরা মনে করি যে রাফলি প্রায় 30 গিগাওয়াট পাওয়ার জেনারেট মানে সোলার পাওয়ার প্ল্যান্ট করা সম্ভব। সো এটা একটা হিউজ নাম্বার। আমরা যেই ল্যান্ড স্কেয়ারসিটি সবসময় বলে আসছি যে আমাদের প্রতি মেগাওয়াটে 4 একর ল্যান্ড লাগে, সেখান থেকে পরে আমরা সরে আসছি যে অ্যাটলিস্ট 3 একর্স লাগে। এখন আমরা দেখি যে একটা 50 মেগাওয়াট পাওয়ার সোলার পাওয়ার প্ল্যান্ট করতে গেলে আমাদের রাফলি 120 একর্সে হয়ে যায়। তো আমরা যদি এইভাবে চিন্তা করি, আমাদের সামনে একটা সুন্দর একটা ফিউচার আছে যেখানে 30 গিগাওয়াট আমরা শুধুমাত্র এই গ্রিন এনার্জি পেতে পারি আমাদের খাস ল্যান্ড থেকে। তাহলে কি হচ্ছে, আমাদের ফুড সিকিউরিটিটা এখানে স্টেবল থাকছে। থার্ড আর একটা যেটা হলো যে ইটকলের মিস্টার নাসরুম বলেছেন যে আমাদের একটা স্পেসিফিক মাইন্ডসেট থাকা দরকার। ট্রু, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পলিসিগুলো অ্যাডপ্ট করছি, কিন্তু একটা বড় সমন্বয়হীনতা দেখছি ইন বিটুইন যারা পলিসি মেকার আছেন, যারা রিসার্চার আছেন, যারা ব্যাংকার আছেন এবং ইনক্লুডিং দ্য ফরেন লেন্ডার্স, এভরিওয়ান। আমি বলতে চাই যে একটা বড় ধরনের একটা গ্যাপ আমাদের রয়ে যাচ্ছে। পলিসি মেকাররা যখন পলিসিগুলো করছি আমরা, যেটা হচ্ছে কি আসলে আমার এই ফিডব্যাকটা কার কাছ থেকে নেওয়া উচিত। আমি যদি মনে করি যে আমার ফাইন্যান্সিয়াল রিলেটেড আছে, তারা আসলে প্রপার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে বসে না। না বসার কারণে কি হচ্ছে, যখন একটা পলিসি অ্যাডপ্ট করছে, বিং এ ইনভেস্টর, আমরা যখন ফাইন্যান্সিয়াল বা লেন্ডারের কাছে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের মধ্যে কিছুটা গ্যাপ রয়ে গেছে এবং যেই কারণে আসলে প্রপারলি ইনভেস্ট করাটাও সম্ভব হয়ে উঠছে না। সো এইগুলো ছিল আমার একটু অবজারভেশন। এছাড়া আমি জাস্ট একটা প্রেজেন্ট স্ট্যাটাস দিতে চাই যে বর্তমানে এই মুহূর্তে আজকে বাংলাদেশে টোটাল সোলার পাওয়ার এনার্জি আছে, লাইক গ্রিন এনার্জি যেটা 1689 মেগাওয়াট। এর মধ্যে সোলারটাই আসছে কিন্তু 1396 মেগাওয়াট। এবং খুব অবাক একটা ব্যাপার হলো যে গত বছর মানে 24 সালে কিন্তু আমাদের এটা ছিল 1331 বা 30 মেগাওয়াট। তার মানে আমরা কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট করতে পারিনি। এবং ইমপ্রুভমেন্ট হয়নি মানে কি, আমার সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফাইন্যান্সিং কিন্তু প্রজেক্ট ব্যাংকিংগুলো এভাবে করতে পারিনি। হয়তো আমরা নাম্বার দেখাতে পারবো, আমরা হয়তো স্ট্যাটিস্টিক দেখাতে পারবো, প্রেজেন্টেশন দেখাতে পারবো, কিন্তু লিটারেলি ইমপ্রুভমেন্টটা কোথায় হয়েছে? লাস্ট একটা বছরে আমাকে কোনো গ্রিড কাস্টমার পাওয়ার আসে নাই। আসছে কোথায়? রুফটপে। আমরা হিউজ একটা ফোকাস করেছি রুফটপে, কিন্তু রুফটপে কতটুকু এসেছে? আমার একটা ছাদে হয়তো 1 কিলোওয়াট 2 কিলোওয়াট হচ্ছে, এখানে ব্যাংক কতটুকু ফাইন্যান্স করে? ছোট ছোট ফাইন্যান্স। কিন্তু আমি যদি একটা 50 মেগাওয়াট একটা 100 মেগাওয়াট যদি আমি পাওয়ার প্রজেক্ট করি, আমরা উইদিন 18 মান্থস একটা 100 মেগাওয়াট ক্যাপাসিটি আমি জেনারেট করতে পারছি, যেটা আমার গ্রিডে কানেক্ট হচ্ছে। কিন্তু আমার কি হচ্ছে, এখানে আমরা ফাইন্যান্সিং করতে পারছি না। কিছু চ্যালেঞ্জেস এখানে আছে। আমরা টার্গেট সেট করলাম কত, যে 20% বাই 2030, মিনিং দ্যাট নিয়ার অ্যাবাউট 6145 মেগাওয়াট, এবং আমরা 30% বাই 2040, অর্থাৎ 17,470 মেগাওয়াট জেনারেট করতে হবে আমাদের গ্রিন এনার্জি থেকে 2040 সালের মধ্যে। এখন আমরা যদি একটু ফাইন্যান্সিং দিকে খেয়াল করি যে আসলে কি পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন আমাদের, আসলে যে আজকের যে টপিকটা ছিল আমাদের ডোমেস্টিক ব্যাংকগুলোর রোল কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু ভাইটাল পিভটাল রোল প্লে করবে এই জায়গাটা থেকে। দেখেন যে আমার শুধুমাত্র 2030 সাল পর্যন্ত আমার ফাইন্যান্সিং প্রয়োজন হচ্ছে $1 বিলিয়ন ইন এ ইয়ার। এবং আমরা যদি মনে করি যে 2031 সাল থেকে শুরু করে 2040 সাল পর্যন্ত এই ইনভেস্টমেন্টটা দাঁড়াবে $1.46 বিলিয়ন এভরি ইয়ার।
আমরা কি সেইভাবে রেডি আছি? কারণ একটা ইনসিডেন্ট আমাদের কান্ট্রিতে হয়ে গেছে, হোল কান্ট্রি আমরা একটা ভোলাটাইল সিচুয়েশন আছে, আমি বলবো ভোলাটাইলই বলবো, এটাকে অন্যভাবে আখ্যায়িত করতে চাই না। এবং এই মুহূর্তে লাস্ট টাইম যখন আমরা 55 গিগাওয়াটের যখন টেন্ডার বিড ওপেন হলো 55টা লোকেশনে, আমরা কিন্তু এই ব্যাংক গ্যারান্টি নিয়েও কিন্তু আমরা সাফার করেছি, হিউজ সাফার করেছি আমরা। আপনারা যারা এখানে ব্যাংকার আছেন আপনারা অনেকেই জানেন, যাদের সাথে আমাদের হয়তো খুব গুড রিলেশনশিপ আছে, তারা আমরা হয়তো ব্যাংক গ্যারান্টিটা ম্যানেজ করতে পেরেছি, এবং অনেকেই কিন্তু ব্যাংক গ্যারান্টি অ্যারেঞ্জ করতে পারেনি, যার কারণে এমন অনেক প্রতিষ্ঠানই আছে যারা পার্টিসিপেট করেনি। টোটাল 105টা প্রতিষ্ঠান কিন্তু এই টেন্ডারে পার্টিসিপেট করেছিল, কিন্তু কয়টা প্রজেক্ট আমাদের সাকসেসফুল হয়েছে বা কতগুলো জায়গায় আমরা ফাইন্যান্স করতে পারছি এখন পর্যন্ত, এটা আমার প্রশ্ন থেকে যায় সবসময়। তো এই ক্রান্তির লগ্নে আমরা যেটা দেখেছি যে ফরেন লেন্ডার্স যারা, তারা অলমোস্ট স্টাবর্ন, যে তারা বাংলাদেশে আসলে এই মুহূর্তে এই সিচুয়েশনে তারা ফার্দার ইনভেস্ট করতেছে না আনলেস দ্য পলিটিক্যাল গভর্নমেন্টস কাম উইন দ্য পাওয়ার। তাহলে কি আমি মনে করি যে প্রত্যেকটা স্টেজে যখন একটা ডিজাস্টার মোমেন্ট চলে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়। যখন এই ফরেন লেন্ডার্সরা যখন রিজিড স্টাবর্ন, আমার মনে করি যে আমরা মনে করি বিং এ ইনভেস্টর যে এই মুহূর্তে আসলে ডোমেস্টিক ব্যাংক, ডোমেস্টিক ইনস্টিটিউশন যারা আছে তাদের জন্য এটা একটা অপরচুনিটি মার্কেটে একটা রোল প্লে করার জন্য। তারা কান্ট্রিকে চেঞ্জ করতে পারে এই গ্রিন এনার্জি, গ্রিন সাস্টেনেবল দিক থেকে। আমরা একটা জিনিস জাস্ট একটা এক্সাম্পল দিতে চাই যে আমাদের যে সাস্টেনেবল ফাইন্যান্স, এটা একটা 2021 ছিল 3%, যেটা বর্তমানে এসে দাঁড়িয়েছে নিয়ার অ্যাবাউট 40%। এবং আমরা গ্রিন ফাইন্যান্সের কথা যদি চিন্তা করি 3% থেকে আজকে এটা দাঁড়িয়েছে 13%। দ্যাট মিনস আমার ডোমেস্টিক ব্যাংকগুলো যারা আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যারা আছে, স্টেপিং আপ। বাট আমার দরকার হচ্ছে যে প্রপার একটা এনভায়রনমেন্ট দরকার, একটা কোলাবোরেশন দরকার ইন বিটুইন দ্য ফাইন্যান্সিয়াল লেন্ডার্স অ্যান্ড দ্য ইনভেস্টার্স। এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের একসাথে কাজ করার একটা সুযোগ রয়েছে, যেটা ইটকল থেকে একটু আগে আমাদের নসরুম ভাই বলে গেছেন যে একটা মাইন্ডসেট। আসলে আমার মাইন্ডসেটগুলো চেঞ্জ করা দরকার, এবং এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি যে আসলে আমি লেন্ডার, তুমি ইনভেস্টর, এটা না, একটা পার্টনারশিপ কোলাবোরেশন আমাদের আসতে হবে। এবং বাংলাদেশ ব্যাংকের যেটা ম্যান্ডেট ছিল 5%, এটা নিয়েও আমার আসলে অনেক মানে আমরা সাফার করেছি। আসলে কয়জন এই ফাইন্যান্সটা পেয়েছে? হাতে গোনা মাত্র হয়তো কয়জন, অথবা হয়তো পায়নি, এমনও হয়তো আছে। সো এই দৃষ্টিকোণ থেকে আমাদের আসলে প্রত্যেককেই স্টেপ আপ করা উচিত, কারণ এখন রাইট টাইম আমাদের এই গ্রিন ফাইন্যান্সটাকে ডেভেলপ করার জন্য। আদারওয়াইজ আমরা আসলে এই মানে যে চ্যালেঞ্জগুলো আছে আমরা কখনোই ওভারকাম করতে পারবো না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ব্যক্তিগত এই মানে বিং এ ইনভেস্টর, যে নানা প্রতিকূলতা প্রতিবন্ধকতা যে আমরা দেখে এসেছি, সেখান থেকে আমাদের কিছু এক্সপেকটেশন আছে আমাদের ব্যাংকার্সদের প্রতি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমরা চাই যে আসলে ফ্লেক্সিবল টার্মস অ্যান্ড কন্ডিশনস, কারণ না হলে আসলে ইনভেস্ট করাটা দিনে দিনে খুব কঠিন হয়ে পড়ছে আমাদের। কারণ বিজনেসের কন্ডিশন লিটারেলি ইজ নট গুড অ্যাট দিস মোমেন্ট। আমরা একটা লম্বা সময় টেনিয়র পিরিয়ডটা চাই, যেটা সব মানে একদম সবার প্রথমেই গৌরাঙ্গদা বলে গিয়েছে, আমরাও সহমত পোষণ করি। সাথে একটা গ্রেস পিরিয়ড, সবার ক্ষেত্রে হয়তো নেই গ্রেস পিরিয়ড, বা আমরা যাদের ক্ষেত্রে নাই তারা হয়তো চিন্তা ভাবনা করতে পারি যে একটা গ্রেস পিরিয়ড করা যায় কিনা। বাংলাদেশের পার্সপেক্টিভ ভিউ থেকে আমাদের হয় কি যে রেইনি সিজনটা খুব বেশি লঙ্গার করে, তো যার কারণে আমরা চেষ্টা করি কি সবাই একটা ড্রাই সিজনে কাজ করার চেষ্টা করি। এখন ড্রাই সিজন কোনটা? মোস্টলি অক্টোবর আমরা ধরি, যে অক্টোবর থেকে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত ড্রাই সিজনটা ধরি। কিন্তু এই সময়টাই আমাদের আসলে চলে যায় ল্যান্ডফিল করতে, বাকি কাজগুলো কিন্তু করা যায় না। ম্যাটেরিয়াল মুভমেন্ট থেকে শুরু করে আমাদের যে লজিস্টিক আদার যে সাপোর্ট আছে, এটা আসলে কমপ্লিটলি এই পিরিয়ডে হয় না। যার কারণে আমরা যদি প্রিভিয়াস টাইমগুলোতে দেখি যে আমাদের এলওআই ইস্যু করা হয়েছে অনেকগুলো, কিন্তু সাকসেসফুলি প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করা যায়নি। দ্য রিজন হচ্ছে একটা, যে আমাদের পিপিএতে এবং আইএতে খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে 12 মান্থস বা ফর 16 মান্থস বা 18 মান্থস, এবং মোস্ট অফ দ্য প্রজেক্টসগুলো কিন্তু আপনার প্রলং করছে, দেখবে যে 2 বছর 3 বছর ধরে করতে পারছে না। তার মানে কি এখানে যে হচ্ছে যে আমাদের প্রপার মনিটরিং এর একটা অভাব ছিল, এবং আমরা সদিচ্ছারও বলতে পারি, দুটাই আছে। এরপর আমাদের আর একটা এক্সপেকটেশন আছে, সেটা ক্যাশ ফ্লো বেসড একটা লেন্ডিং করা যায় কিনা। যদি থেকে থাকে ওয়েলকাম, যদি না থাকে আমরা মনে করি যে এটাকে আপনার একটা রিকনসিডার করা যায় কিনা। মানে শুধুমাত্র যে বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে আমরা লেন্ডিং করব তা না,
আমার যে জেনারেশন যেটা হবে, জেনারেশন নাম্বারকে ক্যালকুলেট করে আমরা যে রেভিনিউটা আসবে নেক্সট 20 ইয়ার্সে, সেইটাকে বেস করে আমরা যদি একটু লেন্ডিংয়ের কথা চিন্তা ভাবনা করি, তাহলে যারা আমরা ইনভেস্টর আছি এই রিনিউয়েবল সেক্টরে, তাদের জন্য খুব ভালো হয়। আর একটা যে ব্যাপারটা আছে, যেটা আমরা শুরুতেই বলছি, ডলার একটা ক্রাইসিস চলেছে, আমরা এখনও স্টিল আছে। তো সেই ক্ষেত্রে যদি ডোমেস্টিক লেন্ডার্সরা এগিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা হবে, কনভার্সন রেটটা লস হওয়ার চান্সেস উইল বি ভেরি লেস, এবং সেক্ষেত্রে লোকাল কারেন্সি এবং ইউএসডি বোথ মিলিয়ে হয়তো একটা প্রজেক্ট করা সম্ভব, কারণ লোকাল যে ভেন্ডরগুলো থাকে তাদেরকে আমাদের লোকালে পেমেন্ট করতে হয়, আর হয়তো ইন্টারন্যাশনাল যেগুলো ইপিসি আছে তাদেরকে হয়তো ডলারে পেমেন্ট করতে হয়। সো এই দুই রকমই একটা ব্লেন্ডেড আমার মনে হয় যে করা যায়, হয়তো হচ্ছে, বাট আমার মনে হয় যে এটাকে আরো একটু স্কেল আপ করা দরকার ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট। আমি ছোট্ট আরেকটা এক্সাম্পল টানতে চাই, যে যে মার্চেন্ট পাওয়ার পলিসির কথা বললেন একটু আগে, হ্যাঁ, ওয়েল ফাইন, আমরা লাস্ট 34 এলওয়াই ক্যান্সেল করলাম। দেখেন এই এলওয়াই গুলো ক্যান্সেলেশন হয়েছে কত, 2024-এর একটা ইভেন্টের ইনসিডেন্টের কারণে আমরা এটাকে স্টার্ট করেছি। এটা ডিবেট আছে, সেই ডিবেটের দিকে আমি যেতে চাই না, তাহলে কন্ট্রোভার্সি হয়তো মানে আওয়ার্স অ্যান্ড আওয়ার্স আমরা এটা ডিবেট করতে পারবো। কিন্তু আমি জাস্ট যেই দিকটা বলতে চাই, যে এরপরে কয় মেগাওয়াট, কত মেগাওয়াট আমার গ্রিডে কানেক্ট হয়েছে, আজ পর্যন্ত হয় নাই। কেন হয় নাই? তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু আমরা চাইলেই বাই 2026 সেকেন্ড কোয়ার্টারের মধ্যে অ্যাটলিস্ট 500 মেগাওয়াটকে গ্রিডে কানেক্ট করতে পারতাম। সো আমি যদি 500 মেগাওয়াট যদি গ্রিডে কানেক্ট হতো, তার মানে কি আমার লেন্ডিং প্রয়োজন হতো, সেই জায়গা থেকে আমরা কিন্তু পিছিয়ে গেলাম। এই মার্চেন্ট পাওয়ার পলিসি নিয়ে যেটা হয়েছে, আমাদের এখানে সিটি ব্যাংক আছে, হয়তো ইবিএল আছে, ইটকল আছে। অলরেডি আই মেড সিটি ব্যাংক এবং ইটকল, আসানুর ভাই এখানে আমার সামনেই বসে আছেন। যে চ্যালেঞ্জ আমি শুরুতেই বলেছি, যে একটা সমন্বয়হীনতা। আমরা খুব রেপুটেড কিছু অর্গানাইজেশনের সাথে কাজ করেছি এই মার্চেন্ট পাওয়ার পলিসি নিয়ে, যারা গ্রিন এনার্জি নিতে চায় এই মার্চেন্ট পাওয়ার পলিসির আন্ডারে। কিন্তু একটা প্রবলেম এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে পেমেন্ট গ্যারান্টি। এই পেমেন্ট গ্যারান্টির কথা কিন্তু মার্চেন্ট পাওয়ার পলিসিতে কোথাও স্পেসিফিক্যালি বলা নাই। বলা আছে যে 20% অ্যাডিশনালি পাওয়ারটা এনি পিইউসি ক্যান পারচেজ, বাট দিস ইজ নট দ্য অব্লিগেটরি। সো আমার ক্ষেত্রে যদি অব্লিগেটরি যদি না হয়, আমি একজন ইনভেস্টর, আমি আজকে $100 মিলিয়ন ইনভেস্ট করব, কথা সিটি ব্যাংক আমাকে 70% বা ইটকল আমাকে 60% আমাকে লেন্ডিং দিবে, দেওয়ার পরে আমি ব্যাংকারদের হয়ে কথা বলছি, এই রিস্কটা আমাকে কে কাভারেজ দিবে? আমি একটা এবিসি ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি তার হয়তো 30 মেগাওয়াট চাহিদা আছে, আমি জেনারেট করছি, সে নিচ্ছে, সে যদি ডিফল্ট হয়ে যায় 5 ইয়ার্স পর সে চালাতে না পারে, হু উইল পে? তখন কিন্তু আমি গভর্নমেন্টকে বাধ্য করতে পারবো না, তুমি আমার কাছ থেকে রেস্ট অফ দ্য পাওয়ার কিনে দাও। আমি একটা বড় ব্র্যান্ড আছে বাংলাদেশে যারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে, তাদেরকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, তাহলে আপনি আমাকে একটা অ্যাসুরেন্স দেন যে আমি যে 50 মেগাওয়াট জেনারেট করব, যদি 5 ইয়ার্স পরে আপনার কোনো একটা ফ্যাক্টরি সেটা নিতে না পারে, ক্যাপাবল না হয়, সেই ক্ষেত্রে আপনি আমাকে এনশিওর করেন যে রেস্ট এই 30 মেগাওয়াট আপনি আপনার অন্য কোনো ফ্যাক্টরিতে আপনি ইউটিলাইজেশনের ব্যবস্থা করবেন, আমাকে অ্যাসিওর করেন। স্টিল দে আর আনাবেল। তো এই যে একটা আমার কি বলবো, যে আমার সিদ্ধান্তহীনতা, আমি আনক্লিয়ার একটা পলিসি, এই পলিসির মধ্যে দিয়ে যে আসলে আমরা কিভাবে এই ডোমেস্টিক ব্যাংকগুলোকে মোর মানে কি বলবো, মোর যেটা আমি ইফেক্টিভ করতে পারি, কেমন করে হবে, আসলে এই জায়গাগুলোতে আমাদের কাজ করা দরকার। এখন যদি এই পিএসইউ গুলো 20% নেয়, সেক্ষেত্রে সে একটা ব্যাংক গ্যারান্টি দিবে, কিন্তু রেস্ট অফ দ্য 80%-এর ব্যাংক গ্যারান্টি আমাকে কে দিবে? তাহলে আমি একটা সিদ্ধান্তহীনতা ভুগে যাচ্ছি। কেমন করে? যে আমি একজন ইনভেস্টর, আমি রেডি আছে, আমার 30% ইকুইটি আছে, আমার ল্যান্ড আছে, আমার ল্যান্ড মিউটেশন করা আছে, কিন্তু আমি এখানে ইনভেস্টমেন্ট করতে পারছি না। ব্যাংকের কাছে বা ফাইন্যান্সিয়াল লেন্ডারের কাছে যাচ্ছি আমি, তখন তারা চাচ্ছে যে আমার দরকার হচ্ছে কর্পোরেট একটা লাইক কমফোর্ট লেটার বা কমিটমেন্ট দরকার। এইটা ছাড়া আসলে আমি যার সাথে মার্চেন্ট পাওয়ার পলিসির আন্ডারে পাওয়ারটা জেনারেট করে আমি সেল করব, সে আমার সাথে কোনো এগ্রিমেন্টে যেতে চায় না, কোনো কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে যেতে চায় না। এই প্রশ্নটা নিয়ে যখন আমি লেন্ডারের কাছে যাচ্ছি, লেন্ডারের কোশ্চেন হচ্ছে যে আমার পেমেন্ট গ্যারান্টি কে নিশ্চয়তা দিবে? খুবই স্বাভাবিক। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে স্টিল এসএলএটা এখনো ফাইনালাইজ হয় নাই, ইস আন্ডার প্রসেস। যারা ডোমেস্টিক লিডিং পয়েন্টে যারা আছেন, আমি যতটুকু জানি হয়তো আপনাদের কাছে ফিডব্যাক সিক করবে। সেই ক্ষেত্রে আপনারা এই জায়গাটায় একটু কোলাবোরেশনের ভূমিকাটা রাখবেন। সেটাতে হবে যে আমাদের মধ্যে যে ইনভেস্টমেন্টের যে একটা ঝুঁকি মোকাবেলার কথা শুরুতে চলে আসছে, যাতে ওই জায়গাটায় আপনারাও
কাভারেজ করতে পারেন, আমরাও যাতে নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে পারি এবং খুব স্বাচ্ছন্দ্যে আপনাদের কাছ থেকে আমরা 70% হোক 60% এইটা আমরা পেতে পারি। আই এম অলমোস্ট ডান। সো জাস্ট আমি একটা কথা বলি, সো ডোমেস্টিক ব্যাংকস আর নট জাস্ট দ্য ফাইন্যান্সিয়ার্স, ইউ আর দ্য এনাবলস অফ দ্য ন্যাশনাল গ্রোথ, industrial resilience, and energy security. Thank you, all of you, for your patience. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটা ভালো হলো, আমার মনে হয় কমল ভাই থেকে আরো আগে শুনতে পারলে ভালো হতো, সেটা আমাদেরকে আমাদের টোন সেটিং এর ক্ষেত্রে আরো সাহায্য করতো। ডেফিনেটলি উনি যেমনটা বলে গেছেন যে জাতীয়ভাবে জ্বালানি নিরাপত্তা এবং এনার্জির রেসিলিয়েন্সের ক্ষেত্রে ব্যাংকের অনেক আর্থিক প্রতিষ্ঠানের অনেক বেশি ভূমিকা রয়েছে, কিন্তু একই সাথে উনি উদ্যোক্তা হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলে গেছেন। তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে পলিসিগুলোর মধ্যে আসলে কোনো সমন্বয় নেই। সুতরাং এই পলিসি কোহ্যারেন্স কী হবে সেটি একটি বড় বিষয়। উনি বড় করে বলে গেছেন আমাদের কিছু আমব্রেলা পলিসি আছে, তার আওতায় বেশ কিছু সেক্টরাল পলিসি আছে, তার আওতায় বেশ কিছু অপারেশনাল পলিসি আছে। সুতরাং এই যে পলিসিগুলো, এই পলিসিগুলোর মধ্যে কি করে আমরা কোহ্যারেন্স করব, সামঞ্জস্য তৈরি করব, আমার ধারণা এটি একটি বড় রকমের চ্যালেঞ্জ। সো আমরা যেই আমাদের প্রসিডিংস করব, শামীম ভাই আমার ধারণা আপনি নিশ্চয়ই নোট দিবেন সেখানে যে এটি একটা বড় রিকমেন্ডেশন হিসেবে কি করে আসতে পারে, আমরা আমাদের ওয়ার্কিং গ্রুপ থেকে এটা নিয়ে কি করে কাজ করতে পারি এটা ভাবার অনুরোধ থাকবে।